আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে আজকে আলোচনা করব। ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ এর প্রথম পর্বে আজকে আমরা অনুশীলনীর প্রশ্নগুলো সমাধান করব। এই ভিডিওটির পিন কমেন্টে প্রত্যেকটি ক্লাসের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। এটা হচ্ছে তোমাদের বইয়ের সূচিপত্র। প্রথম অধ্যায়ে আছে বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ। প্রথমেই হচ্ছে বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ সম্পর্কে কিছু কথা দেওয়া আছে সূচনা আকারে, যে দৈনন্দিন জীবনে আমাদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর কিন্তু খুঁজতে হয়। এগুলো হলো তোমার উচ্চতা কত, তোমার ওজন কত, এখন কয়টা বাজে, আজকে বাতাসের তাপমাত্রা কত, ইত্যাদি ইত্যাদি অনেক প্রশ্ন। এখন এই প্রশ্নগুলো উত্তরের জন্য আমাদের জানা দরকার কি উচ্চতা, ওজন, সময় এবং তাপমাত্রার মাপজোখের। তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা হচ্ছে এই সম্পর্কিত কিছু আলোচনা জানতে পারবে। তো তার জন্য হচ্ছে তোমাদের আগে পুরো বইটা পড়তে হবে, প্রথম অধ্যায়টা পড়ে তারপর যদি ভিডিওটা দেখো আশা করি সবগুলো প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। এই অধ্যায়টা শেষে তোমরা হচ্ছে এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে। বৈজ্ঞানিক প্রক্রিয়া কী, বৈজ্ঞানিক পরীক্ষণ কী, বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপসমূহ, পরিমাপের প্রয়োজনীয়তা, এককের গুরুত্ব, মৌলিক ও যৌগিক একক ব্যাখ্যা করতে পারবে, দৈর্ঘ্য, ভর ও সময় পরিমাপ করতে পারবে, বিভিন্ন আকারে কঠিন বস্তুর আয়তন পরিমাপ করতে পারবে, তরল পদার্থের আয়তন পরিমাপ করতে পারবে আর তাপমাত্রা পরিমাপ করতে পারবে। পাঠ 1 বিজ্ঞান কী, এভাবে করে অনেকগুলো পাঠের সমন্বয়ে এই অধ্যায়টা তৈরি করা আছে। তো অধ্যায় শেষে তোমরা যা শিখতে পারলে যে দৈনন্দিন জীবনে প্রায় প্রতিটি কাজই প্রয়োজন সঠিক পরিমাপের। একটি জানা আদর্শ অংশের পরিমাণকে পরিমাপের একক হিসেবে ধরা হয়। মৌলিক একক হচ্ছে 7টি, আর একাধিক মৌলিক এককের সমন্বয়ে তৈরি হয় যৌগিক একক। তো 9 নম্বর পৃষ্ঠায় অনুশীলনী রয়েছে, আমরা হচ্ছে এখন অনুশীলনী সমাধান করব। প্রথমে আছে শূন্যস্থান, 3টা শূন্যস্থান আছে। পরিমাপের একক 2 প্রকার, ড্যাশ ও ড্যাশ। আন্তর্জাতিক পদ্ধতিতে এসআই এককের সংখ্যা এতটি, আর সকল পদ্ধতিতেই সময়ের একক ড্যাশ। তো এই সমাধান দেখে আসো। 1 নাম্বার, পরিমাপের একক 2 প্রকার, মৌলিক একক এবং হচ্ছে যৌগিক একক। 2 নাম্বার, আন্তর্জাতিক পদ্ধতিতে এসআই এককের সংখ্যা হচ্ছে 7টি। 3 নাম্বার, সকল পদ্ধতিতেই সময়ের একক হচ্ছে সেকেন্ড। তো শূন্যস্থান পূরণ করলাম। এখন হচ্ছে আমরা বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখব। 1 নম্বরে আছে ভরের একক কোনটি, কিলোমিটার, কেলভিন, কিলোগ্রাম নাকি ক্যান্ডেলা। সঠিক উত্তর হচ্ছে খ নাম্বারটা, ভরের একক কিলোগ্রাম। কিলোমিটার হচ্ছে দৈর্ঘ্যের একক, যদিও মিটার আর কি। কেলভিন হচ্ছে তাপমাত্রার একক, ক্যান্ডেলা হচ্ছে দীপন তীব্রতার একক। 2 নম্বরে আছে একটি ইট যে জায়গা দখল করে তাকে কি বলে, ক্ষেত্রফল, আয়তন, ভর নাকি দৈর্ঘ্য। এটা হবে কি, তাকে আয়তন বলে। ইট কেমন হয়, ঘনবস্তু আকারে কল্পনা করলে এই যে এটা হচ্ছে একটা ইট আমাদের, তাই না। এর হচ্ছে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতাও আছে, এই জন্য এটাকে আমরা কি বলবো, যেটা হচ্ছে আয়তন দখল করে। 3 নাম্বার, নিচের চিত্র থেকে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। এ একটা চিত্র আছে, বিতে এখানে আরেকটা চিত্র আছে যে পাথর ফেলার আগে উচ্চতা ছিল 10 সেন্টিমিটার, 10 ঘন সেন্টিমিটার, আর পাথর ফেলার পর কত হয়ে গিয়েছে, 15 ঘন সেন্টিমিটার। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে বি চিত্রে পাথরের আয়তন কত। দেখো আগে ছিল 15, 10, তারপর হয়েছে 15, বেড়েছে কত, 15 বিয়োগ হচ্ছে 10, তার মানে কত, 5। উত্তরে 5 আছে, হ্যাঁ আছে। 5 ঘন সেন্টিমিটার হচ্ছে আমাদের পাথরের আয়তন। ঘ নম্বরে বলা আছে এই চিত্রের প্রদর্শিত বস্তুটি আয়তন নির্ণয়ের ক্ষেত্রে কয়টি এককের গুণফল দরকার। এই দেখো একটা বস্তু, এটা মনে করো দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে উচ্চতা। কয়টা একক লিখেছে আমাদের, 1টা, 2টা, 3টা। তাহলে অ্যান্সার কী হবে, আমাদের 3টি, কয়টি এককের গুণফলের দরকার, 3টি এককের গুণফলের দরকার, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তাহলে আমরা সঠিক উত্তরের সমাধান করে ফেললাম। এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেখব। মোট 4টি প্রশ্ন রয়েছে, আসো একটা একটা করে সবগুলো প্রশ্নের উত্তর দেখি। প্রশ্ন 1, প্রতিটি কাজে সঠিক পরিমাপ প্রয়োজন কেন। বাস্তব জীবনে আবার অনেক কিছুই আছে যেখানে আন্দাজ করে পরিমাপ করা যায় না, যেমন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় তুমি কোন গ্রুপে খেলবে, টেলিভিশনে কোন সংবাদের শিরোনাম শুনতে হবে। এই সকল ক্ষেত্রে নির্দিষ্ট উচ্চতা বা সময়ের পরিমাপ একান্ত দরকার। আন্দাজ করে পরিমাপের ক্ষেত্রে সঠিক ফলাফল নাও পেতে পারে। সুতরাং সঠিক মান বা পরিমাণ নির্ণয়ে পরিমাপ খুবই প্রয়োজনীয়। দৈনন্দিন জীবনে আমরা প্রত্যেকটি কাজেই সঠিক পরিমাপের প্রয়োজনীয়তা অনুভব করি, যেমন বাজার থেকে চাল ডাল কিনতে, জামা কাপড় তৈরি করতে কিংবা সময় মতো ক্লাস শুরু ও শেষ করতে আমাদের যথাযথ পরিমাপ দরকার। সঠিক পরিমাপ ব্যতীত একটি শ্রেণীকক্ষে কয় জোড়া টেবিল বেঞ্চ রাখা যাবে, বাড়ির নির্দিষ্ট সীমানার মধ্যে কয়টা ঘর তৈরি করা যাবে, এমনকি কোন কক্ষের আকৃতি কী রকম হবে তা বলা মুশকিল হবে। এছাড়া তরকারি রান্নার সময় পরিমাণ মতো বিভিন্ন প্রকার মশলা ব্যবহার করা খুবই জরুরি। জীবন বাঁচানোর যে ওষুধ তাও তৈরি করতে হয় পরিমাণ মতো এবং খেতেও হয় পরিমাণ মতো। এক কথায় দৈনন্দিন জীবনে প্রায় প্রতিটি কাজেই প্রয়োজন সঠিক পরিমাপের। 2 নম্বর প্রশ্ন, মৌলিক এককগুলো কী কী।
দৈর্ঘ্যের একক হচ্ছে মৌলিক একক, যেটা কি দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। অনুরূপভাবে ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, তাপমাত্রার একক কেলভিন, বিদ্যুৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, আলোক উজ্জ্বলের একক বা দীপন তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা, আর পদার্থের পরিমাণের একক মোল। এই 7টি হচ্ছে মৌলিক একক। 3 নম্বর প্রশ্ন, এককের গুণিতক বা ভগ্নাংশের প্রয়োজন কেন হয়? আমরা যখন কাপড়, টেবিলের দৈর্ঘ্য কিংবা কক্ষের দৈর্ঘ্য মাপি তখন মিটার এককটি ব্যবহার করি, কিন্তু একটি পেন্সিলের দৈর্ঘ্য মাপতে ব্যবহার করি সেন্টিমিটার, সংক্ষেপে সেমি। আবার যখন একটি পয়সার পুরুত্ব মাপতে চাবো তখন আমরা কিন্তু এর চেয়েও ক্ষুদ্রতর একক ব্যবহার করে থাকি, এটি হচ্ছে মিলিমিটার, সংক্ষেপে মিমি। অন্যদিকে আমরা বেশি দূরত্ব পরিমাপ করতে, যেমন ঢাকা থেকে সিলেটের দূরত্ব, ব্যবহার করি কিলোমিটার, সংক্ষেপে কিমি। আমাদের দৈনন্দিন জীবনে কিলোমিটার, মিটার, সেন্টিমিটার, মিলিমিটারের প্রয়োগ খুবই বেশি দেখা যায়। এদের মধ্যে সম্পর্কটা কেমন? 1 কিলোমিটারে 1000 মিটার, 1 মিটারে 100 সেন্টিমিটার, 1 সেন্টিমিটারে 10 মিলিমিটার। 4 নম্বর প্রশ্ন, পরিমাপের ক্ষেত্রে ক্ষেত্রফল ও আয়তনের মূল পার্থক্যটা কোথায়? পরিমাপের ক্ষেত্রে ক্ষেত্রফল ও আয়তনের মূল পার্থক্য হচ্ছে এককের ব্যবহারে। ক্ষেত্রফল নির্ণয়ে দৈর্ঘ্য এবং প্রস্থ এই দুটি এককের গুণ করতে হয়, কিন্তু আয়তন নির্ণয়ে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা এই 3টি এককের গুণ করতে হয়, যার ফলে ক্ষেত্রফল নির্ণয়ের একক হয় বর্গ একক আর আয়তন নির্ণয়ের একক হয় ঘন একক। ঠিক আছে, তো আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো করে ফেললাম। এ পর্যায়ে রয়েছে 3টা গাণিতিক সমস্যা, আসো এখন আমরা এগুলো সমাধান করি। 1 নম্বরে যেটা রয়েছে, একটি টেবিলের দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থ 4 মিটার হলে এর ক্ষেত্রফল কত? ঠিক আছে, ধরো এটা হচ্ছে একটা টেবিলের উপরের অংশ, দৈর্ঘ্য হচ্ছে 5 আর ক্ষেত্রফল হচ্ছে কত? 4, প্রস্থ হলো 4। তো দেওয়া আছে একটা ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার আর প্রস্থ 4 মিটার। তো আমরা জানি একটা ক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। সুতরাং আমাদের যে ক্ষেত্রটি দেওয়া আছে, ক্ষেত্রটির ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য 5 আর প্রস্থ 4, তার মানে 5 গুণ 4 বর্গ একক লিখবো না, লিখবো কি এখন? মিটার। তার মানে 4 5 20 বর্গ মিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন, একটি কক্ষের ক্ষেত্রফল 20 বর্গ মিটার দেওয়া আছে, কক্ষটির দৈর্ঘ্য দেওয়া আছে 5 মিটার, আমাদের বের করতে হবে প্রস্থ কত। তো দেওয়া আছে একটি কক্ষের ক্ষেত্রফল 20 বর্গ মিটার এবং কক্ষটির দৈর্ঘ্য 5 মিটার। তো আমরা জানি একটি ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, বা দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল, বাম দিকেটা ডান দিকে লিখলাম, ডান দিকেরটা বাম দিকে লিখলাম। বা প্রস্থ সমান কী লেখা যায়? ক্ষেত্রফল ভাগ হচ্ছে দৈর্ঘ্য, এটা গুণ আকারে ছিল, ডান দিকে কি ভাগ আকারে হয়ে গেল। বা প্রস্থ সমান 20 ভাগ হচ্ছে 5, মান বসিয়ে দিয়েছি, তার মানে কত? 20কে 5 দ্বারা ভাগ করলে 4 মিটার হয়, 4 মিটার হচ্ছে আমাদের প্রস্থের মান। সর্বশেষ 3 নম্বর গাণিতিক সমস্যা, একটি বাক্স 20 সেন্টিমিটার লম্বা, 10 সেন্টিমিটার প্রস্থ, 5 সেন্টিমিটার উঁচু, 100খানা বাক্সের আয়তন কত? তো দেওয়া আছে একটি বাক্স 20 সেন্টিমিটার লম্বা, 10 সেন্টিমিটার প্রস্থ, 5 সেন্টিমিটার উঁচু। তো আমরা জানি বাক্সের আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, ঘন একক, যেহেতু আয়তন বলা হয়েছে। সুতরাং বাক্সটির আয়তন কত হবে? দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার, প্রস্থ 10 সেন্টিমিটার, উচ্চতা 5 সেন্টিমিটার, সবগুলো গুণ করব। গুণ করলে কত পাচ্ছি আমরা এখানে? 1000 ঘন সেন্টিমিটার। এটা কি একটা বাক্সের আয়তন। আমাদের কাছে চেয়েছে 100খানা বাক্সের আয়তন কত, তার মানে 100 দ্বারা গুণ করব। 100 গুণ 1000 ঘন সেন্টিমিটার, তার মানে 1 লক্ষ ঘন সেন্টিমিটার। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের আলোচনা। শিক্ষার্থীরা, আগামী ক্লাসে অর্থাৎ দ্বিতীয় পর্বে আমরা হচ্ছে এখানে যে 2টা সৃজনশীল প্রশ্ন আছে, এই সৃজনশীল প্রশ্ন 2টার সমাধান করে দেব। এতক্ষণ তোমরা দেখলে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান 2025 সালের বইয়ের প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ এর প্রথম পর্ব, যেখানে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ে 9 পৃষ্ঠা এবং 10 পৃষ্ঠার অনুশীলনী সমস্যাগুলো সমাধান করেছি। শুধু সৃজনশীল বাকি, যেটা আগামী ক্লাসে করে দিব। তো পিন কমেন্টে প্রত্যেকটি ক্লাসের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।